আসসালামু আলাইকুম সুপ্রিয় চিকিৎসকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে রেসিডেন্সি ব্যাচের গাইডলাইন সেমিনার এবং প্রিভিয়াস কোশ্চেন সলভিং সেশনে সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি। ডক্টর আকিব হোসেন, রেসিডেন্ট ফেজ বি, নেফ্রোলজি, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। সো প্রথমেই রেসিডেন্সিতে কেন ক্যারিয়ার করবেন বা এমডিএমএস ডিগ্রির পিছনে কেন ছুটবেন। সো লং কোর্স, 5 বছরের কোর্স, একটা ডিগ্রি যথেষ্ট। এটা খুবই স্ট্রাকচার, 2 বছর ফেজ এ এবং 3 বছর ফেজ বি। সো 2 বছর যে ফেজ এ থাকে এখানে টোটাল কোর মেডিসিন, কোর সার্জারি বা আপনি যেখানে ক্যারিয়ার করতেছেন তার কোর একটা ট্রেনিং হয়, বেসিক একটা ট্রেনিং হয়। সেখানে 7টা ব্লক থাকে এবং 7টা ব্লকে আপনি যখন 3 মাস করে থাকবেন টোটাল একটা কোর্স কিন্তু আপনার হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর সেখানে ব্লক ফাইনাল হচ্ছে, স্যাররা রেগুলার মনিটরিং করছে। সবকিছু মিলায় এখানে একাডেমিক পরিবেশ থাকে। তো যারা আমার মতো ফাঁকিবাজ আছেন তাদের জন্য এটা খুবই ইফেক্টিভ। আচ্ছা, সেকেন্ডলি এখানে পাস রেটটা আগের থেকে বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, ফেজ বি পাস রেট বৃদ্ধি পেয়েছে, সাথে একাডেমিক পরিবেশটা আগের থেকে অনেক ভালো এখন। আর যারা বিসিএস পোস্টিং এ আছেন তাদের জন্য ডেপুটেশন পাওয়াটা সহজ হয়। আর এটা সবাই স্বীকার করবেন যে এফসিপিএস এর তুলনায় রেসিডেন্সি ট্রেনিংটা কিন্তু অনেক স্ট্রং ট্রেনিং হয়। ওকে, তো রেসিডেন্সি ইন্ট্রোডাকশন বছরে একবার পরীক্ষা হয়। সাধারণত নভেম্বর মাসের সেকেন্ড উইকে পরীক্ষাটা হয়ে থাকে। 200 নম্বরের পরীক্ষা হয়, 180টি এমসিকিউ থাকে এবং 20টি এসবিএ থাকে। এবং প্রত্যেকটা কারেক্ট এস্টিমের জন্য আপনি 0.2 মার্কস পাবেন, আর রং অ্যান্সারের জন্য 0.05 মার্কস কাটা যাবে। ফর্ম ফিল আপ ফি 7,000 টাকা। এবং পরীক্ষা দিতে হলে ইন্টার্নশিপ হওয়ার পরে 1 বছর অতিবাহিত হতে হবে। সো যারা 2026 সালের ফেব্রুয়ারির 28 তারিখের মধ্যে ইন্টার্নশিপ কমপ্লিট করবে তারা নভেম্বরে পরীক্ষা দিতে পারবেন। সো রেসিডেন্সি সেশন শুরু হয় মার্চ থেকে, এই জন্য এখানে 1 বছরটা কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো রেসিডেন্সিতে সাবজেক্টগুলো আমরা এখানে একটু দেখাচ্ছি। মেডিসিন, মেডিসিনের ফ্যাকাল্টিতে টোটাল 20টা সাবজেক্ট আছে। দেন সার্জারিতেও 20টি সাবজেক্ট আছে। দেন হচ্ছে বেসিক 8টি সাবজেক্ট, পেডিয়াট্রিক ফ্যাকাল্টিতে 7টি সাবজেক্ট। টোটাল প্রায় 55টা সাবজেক্ট এখানে আছে। আর সিট যদি বলেন, সিট হচ্ছে 1441টি, প্লাস মাইনাস 10 to 20 হতে পারে। তো সিট সংখ্যা যে একদম কম সেটা না। আর কম্পিটিশন হচ্ছে আপনার নিজের সাথে নিজের কম্পিটিশন। আপনি যদি ভালো প্রিপারেশন নেন, বছরের প্রথম থেকে পড়েন, কনসেপশন ভালো থাকে, আপনার চান্স পাওয়া মোটামুটি নিশ্চিত। ঠিক আছে, মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু দেখাই। 200 নম্বরের পরীক্ষা হয়, সেখানে অ্যানাটমি 20 to 25 মার্কস, ফিজিওলজি 30 to 35, বায়োকেমিস্ট্রি 10 to 15, প্যাথোলজি 20 to 25, মাইক্রোবায়োলজি 20 to 25, ফার্মাকোলজি 20 to 25। ফ্যাকাল্টি পোর্শন ইজ দ্য গেম চেঞ্জার। ফ্যাকাল্টি থেকে রেসিডেন্সি পরীক্ষায় 40 থেকে 50টা কোশ্চেন আসতে পারে। তো এর মধ্যে মেডিসিন, সার্জারি, বেসিক, পেডি সবার বেসিক পোর্শনটা কিন্তু একই থাকে, ফ্যাকাল্টি পোর্শনটা চেঞ্জ হয়। যারা মেডিসিন ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবেন তাদের ডেভিডসন থেকে কোশ্চেন হয়, যারা সার্জারি ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবেন তাদের ইউজুয়ালি বেরির আপ বেসড কোশ্চেন গুলা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, এখানে কোন ইনস্টিটিউট আছে, কয়টা সিট আছে, সবকিছু আমি দেখিয়েছি। তো আমাদের সাবজেক্ট চয়েস সেশন আলাদা করে হবে, এই জন্য আমি আর এটা নিয়ে বেশি কিছু বলছি না। ওকে, সো ইনস্টিটিউট এবং সিট নাম্বার সংক্ষেপে দেখিয়েছি, আমি আর মুখে বলি নাই, কারণ এত কিছু বলতে গেলে অনেক সময় লাগবে। সাবজেক্ট চয়েস সেশন আমরা আলাদা করে নিব ইনশাল্লাহ।
এখন আমরা প্রত্যেকটা সাবজেক্ট কিভাবে কি পড়বেন সেটা নিয়ে বলবো। তো যে বছরের প্রথম থেকে প্রিপারেশনটা ভালো হয় এইভাবে আমরা আর কি পড়াতে চাচ্ছি, যেহেতু হাতের সময় আছে, তাই না? হাতের সময়ের জন্য আপনারা বছরের প্রথম থেকে পড়তে গেলে অবশ্যই প্রত্যেকটা লেকচার ভালো করে করবেন। যখন আপনার লেকচার ভালো করে করবেন তখন আপনাদের কনসেপশনটা অনেক স্ট্রং হয়। ঠিক আছে? নিজে থেকে বোঝাটা একটু কঠিন যে কোনটা পড়বেন কোনটা পড়বেন না। তো যখন আপনারা এটা ক্লাস করবেন তখন সেটা ক্যাচ করা ইজি হয়, পড়া সহজ হয়। তো অনেকে দেখবেন যে একবারে চান্স পাবে, আবার অনেকের সময় লাগে। এইটা হচ্ছে আহ, মানে ডিপেন্ড করে যে কে কতটা এখানে সময় দিচ্ছে বা কতটা টেকনিক্যালি পড়তেছে। তো আমি একটা কথা সবসময় বলি যে স্টাডি হার্ড বাট ইনশিওর দ্যাট স্টাডি স্মার্ট। তো স্টাডি স্মার্ট যদি আপনি পড়তে পারেন তাহলে আপনার জন্য পড়াটা অনেক ইজি হবে। আচ্ছা, আরেকটা বিষয়, তাহলে অ্যানাটমি নিয়ে বলা শুরু করি। অ্যানাটমি পড়তে গেলে অবশ্যই লেকচার করবেন, কারণ অ্যানাটমি সব পড়তে গেলে পারবেন না। কিছু জায়গা বেশি পড়তে হবে, কিছু জায়গায় কম পড়তে হবে, এবং একটু বুঝে পড়তে গেলে লেকচার অবশ্যই আপনাকে করতে হবে। লেকচার ছাড়া আসলে অ্যানাটমিতে আগানো খুব কঠিন। আর স্পার্কের আমাদের অ্যানাটমি ক্লাস মাসাল্লাহ অনেক রিসোর্সফুল হয়। তো সেক্ষেত্রে আপনারা মোটামুটি যে অ্যানাটমি ক্লাস করবেন সাথে আমাদের ফাইনাল স্পার্ক বই যেটা আছে এই বইটা ফলো করলেই হবে, আর কিচ্ছু লাগবে না। তো অ্যানাটমির ক্ষেত্রে মূলত বিভিন্ন রিসোর্স দেখাটা একটু টাফ হয়ে যায়, কারণ যে টেক্সট বুক পড়তে গেলে আপনারা সময় কভার করতে পারবেন না। এই জন্য আমি বলবো যে আপনারা ফাইনাল স্পার্ক বুক এবং লেকচার, এর বাইরে কিচ্ছু দরকার নাই। ফাইনাল স্পার্ক বুক এবং লেকচার, এর বাইরে কিচ্ছু দরকার নাই। আর অ্যানাটমি থেকে 20 থেকে 25 নম্বর আসে। এখানে যে আপনি অনেক কিছু ডিফারেন্স ক্রিয়েট করবেন সেটা না, আপনি বেসিক যদি পারেন তাহলে ইনশাল্লাহ হবে এখান থেকে। আচ্ছা, অ্যানাটমির পরে আসি ফিজিওলজি নিয়ে। তো ফিজিওলজি হচ্ছে গেম চেঞ্জার। আপনারা যে যা বলেন না কেন, ফিজিওলজি হচ্ছে গেম চেঞ্জার। ফিজিওলজি থেকে বেসিক সাবজেক্টে সবচেয়ে বেশি নাম্বার আসে। তো যারা ফিজিওলজিতে ভালো করবে আশা করা যায় তারা চান্স পাবে। তো ফিজিওলজির জন্য কিভাবে পড়বেন? ফিজিওলজির জন্য অবশ্যই টেক্সট বুক পড়তে হবে। টেক্সট বুক ছাড়া ফিজিওলজির কনসেপশনটা কখনোই ক্লিয়ার হবে না। তো টেক্সট বুকে কি পড়বেন? টেক্সট বুক সব পড়তে গেলে কিন্তু পারবেন না। অবশ্যই আপনাকে অবশ্যই আপনাকে প্রিভিয়াস কোশ্চেন ধরে পড়তে হবে। প্রিভিয়াস কোশ্চেনে যে টপিকটা আসছে সেটা পড়বেন ফিজিওলজি থেকে। ঠিক আছে? তাহলে আপনার জন্য পড়াটা ইজি হবে। আচ্ছা, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রি থেকে দেখা যায় যে রেসিডেন্সিতে 10 থেকে 15 নাম্বার আসে। তো যারা বায়োকেমিস্ট্রি একটু ভালো করে পড়েন এখান থেকে মোটামুটি 10 12 নাম্বার আনতে পারেন। এই জন্য আমি বলবো যে বায়োকেমিস্ট্রি অবশ্যই ভালো করে পড়বেন। বিশেষ করে বিশেষ করে আমাদের এবিসি বায়োকেমিস্ট্রি বইটা পড়তে হবে। এবিসি বায়োকেমিস্ট্রি বইয়ের প্রথম দিকে যে বেসিক কথাগুলো লেখা আছে, কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন, এইগুলো যদি ভালো করে পড়েন দেখবেন যে আপনি ইনশাল্লাহ এখান থেকে ভালো নাম্বার আনতে পারতেছেন। তারপরে প্রোটিনের ক্যারেক্টার, প্রোটিনের ক্লাসিফিকেশন, ডিনাচার প্রোটিন, এগুলো খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে? আর আপনাদের পড়ার স্ট্র্যাটেজি হবে আপনারা ক্লাসটা ভালো করে করবেন, দেন ফাইনাল স্পার্ক বুক পড়বেন। এবং কোশ্চেন সলভ করার সময় আপনি যেখান থেকে কোশ্চেন সলভ করেন না কেন, যাই পড়েন না কেন, আপনার রিসোর্স হবে একটাই, সেটা হচ্ছে ফাইনাল স্পার্ক বুক। এবং এখানে আপনার টপিকসটা লিখে রাখবেন, যে কোনো এক্সট্রা ইনফরমেশন পাইলে লিখে রাখবেন। তাহলে আপনার জন্য পড়াটা গোছানো হবে এবং বারবার পড়তে হবে না। বিশেষ করে আমি যেটা বললাম যে ফিজিওলজি অবশ্যই টেক্সট বুক থেকে পড়বেন। তো টেক্সট বুক যখন পড়ছেন ফিজিওলজি, তখন যে এক্সট্রা কনসেপশন গুলা বা এক্সট্রা টপিক গুলো আসতেছে ওগুলা মেন আমাদের ফাইনাল স্পার্ক বই লিখে রাখবেন। যার লেকচার শিট বা ফাইনাল স্পার্ক বুক যত ইনরিচ হবে, যত ইনফো থাকবে, তার চান্স পাওয়ার প্রবাবিলিটি তত বেড়ে যাবে। আচ্ছা, মাইক্রোবায়োলজি প্যাথোলজি নিয়ে আমরা বলবো। তো প্যাথোলজিতে আপনাদের
কথা একটাই, লেকচারটা পড়বেন, দেন আমাদের বইয়ে যা দেওয়া লেকচারটা করবেন, দেন আমাদের বইটা ফলো করবেন। আমাদের প্যাথোলজি বইয়ে যা আছে এটা অনেক বেশি ইনরিচ, এবং প্যাথোলজি থেকে নিওপ্লাজম জেনেটিক্স থেকে বেশি কোশ্চেন আসে। সো এই দুইটা পোর্শন অবশ্যই ভালো করে পড়তে হবে। আচ্ছা, লামলি, রডডি, স্মিথ তিনটা বই আছে আপনারা জানেন। তো লামলি, রডডি বই যদি পড়তে পারেন আলহামদুলিল্লাহ খুব ভালো। আর স্মিথ বইটা মাস্ট পড়তে হবে, স্মিথ বই না পড়লে কিন্তু হবে না। অ্যাটলিস্ট প্যাথোলজি পোর্শনে যে টপিকস গুলো আছে, চ্যাপ্টার গুলো আছে, এই চ্যাপ্টার গুলো পড়বেন এবং ট্রু ফলস দেখবেন। আপনি যদি এক্সপ্লানেশন পড়তে নাও পারেন, তাহলে আপনি এখান থেকে ট্রু ফলস গুলো দেখে গেলেও হবে। আচ্ছা, মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজিকে আমি বলি গেম চেঞ্জার। তো মাইক্রোবায়োলজিতে নাম্বার ক্যারি করা সহজ, এবং মাইক্রোবায়োলজিতে আপনি যদি টেক্সট বুক নাও পড়েন তাহলেও চলবে, কারণ এখান থেকে ড্রাফট কোশ্চেন আসে। তো যেমন হার্ট লাং ট্রান্সমিশন কোন কোন ব্যাকটেরিয়ার হয়, এইগুলা কিন্তু আপনি ডিরেক্টলি বইয়ে পাবেন না। এগুলো আপনাকে লেকচার শিট বা ফাইনালিস্ট বা বুক যেটা আছে ওই বইটা সলভ করলেই মোটামুটি হয়ে যাবে। এবং আমি কনফিডেন্ট আমাদের যে ফাইনালিস্ট বুক আছে এটা যদি ভালো করে পড়েন, তো আপনি এখান থেকে আহ 25 নাম্বার আসলে 20 নাম্বারের বেশি ইনশাল্লাহ উঠায় আনতে পারবেন। আচ্ছা, ফার্মাকোলজি। ফার্মাকোলজি সাবজেক্টটা আমাদের অনেকের সেকেন্ড প্রফে ছিল, অনেকের থার্ড প্রফে ছিল। এটাতে একটা আতঙ্ক ছিল, তাই না? যদি মনে করে দেখেন, তো ফাইনালিস্ট বইটা পড়বেন যদি সময় থাকে, তাহলে ভিশন ফার্মাকোলজি না পড়লেও চলবে। ভিশন ফার্মাকোলজি না পড়লেও চলবে। ফাইনালিস্ট বুকটা ভালো করে পড়তে হবে, পাশাপাশি লেকচারটা দেখবেন। টপিকস আছে জেনারেল ফার্মাকোলজি এবং সিস্টেমিক ফার্মাকোলজি। জেনারেল ফার্মাকোলজি অনেকটা ফিজিওলজির মতো, আপনি যদি বুঝে না পারেন, ডিরেক্ট প্রিভিয়াস কোশ্চেন আসলেও কিন্তু অ্যান্সার করতে পারবেন না। ওকে, ফ্যাকাল্টি পোর্শন। ফ্যাকাল্টি পোর্শনে যে যত স্ট্রং, যত গুছিয়ে পড়বেন, তার ট্রান্সফার প্রবাবিলিটি তত বেড়ে যাবে। আর ফ্যাকাল্টি কোশ্চেন কিন্তু পোর্শন কিন্তু প্রতি বছর চেঞ্জ হচ্ছে। ফ্যাকাল্টি পোর্শনটা প্রতি বছর চেঞ্জ হচ্ছে। এই জন্য আপনারা এখান থেকে ফাইনালিস্ট বুকটা ফলো করবেন, এবং যারা মেডিসিন ফ্যাকাল্টি আছে তারা ডেভিডসনটা ভালো করে পড়বেন এখান থেকে। ওকে, তো গাইডলাইনে মোটামুটি এই পর্যন্তই, আর বেশি কিছু বলবো না। এখন আমরা প্রিভিয়াস কোশ্চেন সলভিং এ চলে যাব। রেসিডেন্সি প্রিভিয়াস কোশ্চেন সলভ সেশন ফার্মাকোলজি, আমরা কিছু কোশ্চেন সলভ করব। আমরা হচ্ছে মার্চ 2024 এর কিছু কোশ্চেন আমরা সলভ করব আজকে। সো এমসিকিউ থেকে আমরা শুরু করি। প্রোপ্রানালল, এটা আমরা জানি বেটা ব্লকার। সো বেটা রিসেপ্টর ইউজুয়ালি হার্টে থাকে এবং পেরিফেরাল ভ্যাসেলে থাকে। সো ইনহ্যান্সেস মায়োকার্ডিয়াল কন্ট্রাকশন, ফলস। সো বেটা রিসেপ্টর কি করে, মায়োকার্ডিয়াল কন্ট্রাকশনটা বাড়ায়। আর বেটা ব্লকার প্রোপ্রানালল সেটা মায়োকার্ডিয়াল কন্ট্রাকশন কমাবে। তো ফলস হচ্ছে। ডিক্রিজ হার্টবিট, ট্রু। ইনহিবিটস এভি কন্ট্রাকশন, ট্রু। প্রমোটস পেরিফেরাল ব্লাড সাপ্লাই, ফলস। এটা পেরিফেরাল ভ্যাসো ডাইলেটেশন করে, যার ফলে ব্লাড সাপ্লাইটা এখানে কমে যায়। তো আমরা জানি যে সিম্প্যাথেটিক সিস্টেম কি করে, ভ্যাসো কনস্ট্রিকশন করে। এই জন্য বিটা ব্লকার বা প্যারাসিম্প্যাথেটিক ব্লকার হিসেবে এটা ভ্যাসো ডাইলেটেশন করবে। রিডিউসেস স্ট্রোক ভলিউম। তো হার্ট রেট যদি কমে যায়, অবশ্যই স্ট্রোক ভলিউম কমে যাচ্ছে, ট্রু হবে। ফোর্স অফ কন্ট্রাকশন কমে গেলে স্ট্রোক ভলিউম কমবে, সো এটা ট্রু হবে। আচ্ছা, সো প্রোপ্রানানল সম্পর্কে আমি দেখিয়েছি এখানে। ইনহিবিটস ভেসোমোটর কন্ডাকশন, ডিক্রিজ সিম্পাথেটিক ডিস্ট্রেস, ভ্যাসোডাইলেশন, ডিক্রিজ ব্লাড প্রেশার। ওকে, সো কমন ইউজ কি কি আছে? কমন ইউজ আছে হচ্ছে কার্ডিওভাস্কুলারের মধ্যে হাইপারটেনশনে আমরা ইউজ করি, অ্যানজাইনাতে ইউজ করি, অ্যারিথমিয়া, পোস্ট এমআই, হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, হার্ট ফেলিউর। এন্ডোক্রাইনের মধ্যে আছে হাইপারথাইরয়েড, ফিউকমোসাইটোমা, সিএনএস অ্যাংজাইটি, মাইগ্রেইন, ইসেনশিয়াল ট্রেমর, আর আছে গ্লুকোমা। সো গ্লুকোমাতেও আমরা বিটা ব্লকার ইউজ করতে পারি। কমন অ্যাডভার্স ইফেক্ট ব্রাডিকার্ডিয়া, হাইপোটেনশন, হার্ট ব্লক, ব্রঙ্কোস্পাজম, রেনাল্ডস ফিনোমিনন, সেক্সুয়াল ইন্টারফারেন্স, ইরেকটাইল ডিসফাংশন হতে পারে, এবং এটা ডিসলিপিডিমিয়া করে। এলডিএল বেড়ে যায় এবং এইচডিএল কমে যায়।
তো কন্ট্রাইন্ডিকেশনকে কোন ক্ষেত্রে বিটা ব্লকার আমরা ইউজ করব না, সেটা হচ্ছে অ্যাডভান্স হার্ট ফেলিউর, অ্যাকিউট or decompensated heart failure, heart block, bronchial asthma, peripheral vascular disease, diabetic patient receiving insulin or oral hypoglycemic agent, মাস্কিং অফ সাইন সিনড্রোম অফ হাইপোগ্লাইসেমিয়া। এটা খুব ইম্পর্টেন্ট ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে। যখন ওরাল হাইপোগ্লাইসেমিক বা ইনজেক্টেবল হাইপোগ্লাইসেমিক এজেন্ট লাইক ইনসুলিন দেওয়া হয়, সেক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়া কি হয়, সিম্প্যাথেটিক স্টিমুলেশন হয়। যদি বিটা ব্লকার দেওয়া হয় তখন এটা সিম্প্যাথেটিক স্টিমুলেশনটা আর হয় না, এবং পেশেন্ট হাইপোগ্লাইসেমিক হয়ে যায় কিন্তু কোনো সিমটম ক্রিয়েট হয় না আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে উইথড্রয়াল ইফেক্ট। তো কয়েকটা ড্রাগের উইথড্রয়াল ইফেক্ট অবশ্যই অবশ্যই পড়তে হবে। সেটা হচ্ছে বিটা ব্লকার উইথড্রয়াল ইফেক্ট, বেনজোডাইজিপিনের উইথড্রয়াল ইফেক্ট, স্টেরয়েডের উইথড্রয়াল ইফেক্ট, এই তিনটা উইথড্রয়াল ইফেক্ট পড়তে হবে। এবং নেক্সট ডিপ্লোমা বা রেসিডেন্সিতে এখান থেকে কোশ্চেন হইতে পারে। তো বিটা blocker should not be withdrawn suddenly as it may cause beta blocker withdrawal syndrome, rebound hypertension, precipitation of angina, dangerous arrhythmia. ওকে, নেক্সট কোশ্চেন আমরা দেখি। In a 30-year-old diabetic and hypertensive patient, the drug of choice is or are, তাহলে খেয়াল করেন 30 years old, তো 55 years এর উপরে এবং নিচে আমরা এই দুইটা ইসে করি, তো অবশ্যই আমরা কি দিব, এস ইনহিবিটর অর এআরবি দিব। তাহলে এগুলোর মধ্যে কোনটা আছে, লো সার্টেন আছে, সো অ্যান্সার ইজ লো সার্টেন। তো এখানে দেখানো আছে। আচ্ছা, এই বক্সটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এখানে প্রত্যেকটা ড্রাগ ধরে আমরা কম্পেলিং ইন্ডিকেশন দেখিয়েছি আর কি। অ্যান্ড কম্পেলিং ইন্ডিকেশন বলতে বোঝানো হয় যে আমরা তো একটা গ্রস ধারণা পাইলাম যে আমরা 55 বছরের নিচে এস ইনহিবিটর বা আরবি ইউজ করবো, 55 বছরের উপরে ইউজ করবো কি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ফার্স্ট লাইনে। তো যদি কম্পেলিং ইন্ডিকেশন থাকে সেক্ষেত্রে ওই ড্রাগটা আমরা ইউজ করব। যেমন একজন পেশেন্ট প্রেজেন্ট করছে, তার বিইপি আছে, আমরা আলফা ব্লকার দিয়ে স্টার্ট করতে পারি। আচ্ছা, এখন কোনো পেশেন্ট প্রেজেন্ট করলো আমাদের কাছে হাইপারটেনশন সাথে হার্ট ফেলিওর, এলভিএফ, সেকেন্ডারি স্ট্রোকের একটা রিস্ক আছে, সেক্ষেত্রে আমরা তাকে এস ইনহিবিটর দিয়ে ট্রিট করতে পারবো। অ্যাঞ্জিওটেনসিন টু রিসেপ্টর ব্লকার এআরবি, এক্ষেত্রে দেখেন কমপ্লিং ইন্ডিকেশন এস ইনহিবিটর ইনটলারেন্স, টাইপ 2 ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, hypertension with left ventricular hypertrophy, heart failure in ACE intolerant patient after MI. Possible indication left ventricular dysfunction after MI, intolerance of other antihypertensive drugs, proteinuric or chronic renal disease, heart failure. Okay. Beta blocker compelling indication ওইটাই আসবে MI angina heart failure, MI angina heart failure আসবে। Calcium channel blocker compelling indication older patient isolated systolic hypertension, calcium channel blocker angina, thiazide or thiazide-like diuretics, older patient, isolated systolic hypertension, heart failure, secondary stroke prevention. Long-term use of prednisolone may induce তো ডায়াবেটিস mellitus, hypertension, peptic ulcer disease। তাহলে এইটা একটু ফলো করেন, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। Some of the common short-term side effects of prednisone include short-term fluid retention causing swelling in the face, hands, ankles, and feet, increased appetite, insomnia। তো একজন পেশেন্টকে যখন ইনিশিয়ালি স্টেরয়েড প্রেসক্রাইব করা হয় দেখা যায় তার একটা রেস্টলেসনেস কাজ করে, ইনসোমনিয়া হয়, স্টোমাক পেইন অ্যান্ড ইনডাইজেশন, মুড চেঞ্জেস হয়। এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা আমরা ফ্রিকোয়েন্টলি পাই। ইনক্রিজ ব্লাড সুগার, ইনক্রিজ সোয়েটিং অ্যান্ড হট ফ্লাশ। লং টার্ম সাইড ইফেক্ট অফ প্রেডনিসোলোন যেটা আমাদের কোশ্চেনে ছিল, ওয়েট গেইন, অস্টিওপোরোসিস, skin bruising, thinning of skin and hair, moon face, muscle weakness, high blood pressure, delayed or impaired wound healing, increased risk of bacterial, viral, and fungal infection, eye problems such as cataract or glaucoma, venous thromboembolism. Dopamine is a synthetic catecholamine. True. Deficiency in basal ganglia leads to Parkinson's disease. True. Is the immediate precursor of norepinephrine. False. এখানে এর সাথে কোনো রিলেশন নাই। Is used in anaphylactic shock. False. Adrenaline use করা হয়। Is a central neurotransmitter. True.
আচ্ছা, তো প্রথম যেটা ছিল সেটা হচ্ছে সিনথেটিক ক্যাটাকোলামাইন। তো the catecholamines dopamine, norepinephrine, and epinephrine are synthesized from dietary tyrosine in selected central and peripheral neurons and in the adrenal medulla by the sequential action of enzyme in a synthetic pathway. ইন পার্কিনসন ডিজিজ ডোপামিন ইজ রিডিউস। তাহলে এখানে আমরা কি জেনেছি, পার্কিনসন ডিজিজ ডোপামিনটা কমে যায়। তো এখানে মেকানিজমটা কি হয়, যখন ডোপামিনটা কমে যায় তখন অ্যাসিটাইল কনসেন্ট্রেশনটা এখানে আপার হ্যান্ড নাই। এখানে মনে রাখবেন যে ডোপামিন সবসময় অ্যাসিটাইলকোলিনকে সাপ্রেস করে রাখে। যখন ডোপামিন থাকবে না তখন অ্যাসিটাইলকোলিনের অ্যাক্টিভিটি অনেক বেড়ে যাবে, যার ফলে এটা মুভমেন্ট ডিসঅর্ডার ক্রিয়েট করে। আচ্ছা, ডোপামিন itself is used as precursor in the synthesis of neurotransmitter norepinephrine and epinephrine। তো ডোপামিন থেকে হচ্ছে নরএপিনেফ্রিন এপিনেফ্রিন প্রিকারসর হিসেবে ইউজ হয়ে থাকে। সো নরএপিনেফ্রিন এপিনেফ্রিন যে ডোপামিনকে সিনথেসাইজ করতেছে বিষয়টা এমন না। ডোপামিন is converted into norepinephrine by the enzyme dopamine beta hydroxylase with oxygen and L-ascorbic acid as cofactor. Adrenaline is used in anaphylactic shock, যেটা আমি অলরেডি বলেছি। Dopamine is a neurotransmitter that is produced in the substantia nigra, ventral tegmental area, and hypothalamus of the brain. আচ্ছা, ফিচার্স অফ ডোপামিন নামে একটু দেখি এটা। ডোপামিন is a natural catecholamine formed by the decarboxylation 3,4-dehydroxyphenylamine. It is a precursor to norepinephrine and is also a neurotransmitter in certain areas of the central nervous system, especially in the neurosocial tract and in a few peripheral sympathetic nerves. Dopamine produces positive chronotropic and inotropic effects on the myocardium, resulting in increased heart rate and cardiac contractility. This is accomplished directly by exerting an agonist action on beta adrenoreceptor and indirectly by causing release of norepinephrine from storage sites in sympathetic nerve endings. Indication: hypotension, shock, septicemia. Hypotension, shock, septicemia. Adverse effect: tachycardia, ectopic beat, angina pain, vasoconstriction, palpitation, nausea, hypotension, vomiting, headache, dyspnea, aberrant conduction, bradycardia, wide and curious complex, hypertension, and gangrene. ওয়ারফেরিন। ওয়ারফেরিন আপনাদের পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার অনেকবার এখান থেকে কোশ্চেন আসছে, ঠিক আছে। ওয়ারফেরিন ক্যান বি গিভেন বাই আইভি রোড, ফলস। ওয়ারফেরিন ইজ এ ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট, হাই মার্জিন অফ সেফটি, ফলস। থেরাপিউটিক ইন্ডেক্স কিন্তু অনেক কম, আপনারা জানেন। ইজ ইউজড ইন ডিপ ভেন থ্রম্বোসিস, ট্রু। ওভারডোজ ক্যান বি অ্যান্টাগোনাইজড বাই গিভিং ভিটামিন কে, ট্রু। কজেস টেরাটোজেনেসিস, অলসো ট্রু। তো ওয়ারফেরিন নিয়ে আমরা একটু জানবো। Warfarin is a coumarin derivative. Warfarin has a structural similarity of vitamin K. It is a vitamin K antagonist. Warfarin competitively inhibits the enzyme vitamin K epoxy reductase, thus inhibit the synthesis of vitamin K-dependent clotting factor 27910. Warfarin is rapidly absorbed after oral administration. 100% bioavailability with little individual patient variation. Although food may delay absorption. Although food may delay absorption. Although food may delay absorption. আচ্ছা, warfarin really crosses the placental barrier and it is teratogenic. Its onset of action is delayed. And the mean half-life of warfarin is approximately 40 hours. Okay, এটা খেয়াল রাখবেন। আর ওয়ারফেরিন অ্যাক্টিভিটি আমরা কি দেখি, পিটি এবং আয়এনআর দিয়ে আমরা দেখে দেখে থাকি। ওয়ারফেরিন অ্যাক্টিভিটি আমরা পিটি এবং আয়এনআর দিয়ে দেখে থাকি।
The products of warfarin metabolism catalyzed by the cytochrome P450 system are inactive after conjugation to glucuronic acid. They are excreted in the urine and stool. তাহলে warfarin ইউরিন এবং স্টুলে এটা এক্সক্রেশন হয়ে যায়। থেরাপিউটিক ইউজটা আপনারা সবকিছুই জানেন, এটা তো নতুন করে বলার কিছু নাই। Warfarin is used to prevent the progression or recurrence of acute deep vein thrombosis or pulmonary embolism after initial heparin treatment. It is also used for the prevention of venous thromboembolism during orthopedic or gynecological surgery. Prophylactically, it is used in patients with acute myocardial infarction, prosthetic heart valves, or chronic atrial fibrillation. তো এখানে আমরা একটা ওয়ার্ড পড়লাম, তাই না? আফটার ইনিশিয়াল হেপারিন থেরাপি। তো এইটা আপনারা একটু মনোযোগ দেন, দেখেন খুব চমৎকার একটা কনসেপশন আপনাদেরকে দিব এখান থেকে। তো ওয়ারফারিন যখন কোনো পেশেন্টকে দেওয়া হয়, তখন সবসময় হেপারিন কাভারেজে দেওয়া হয়। তার কারণ ইনিশিয়ালি ওয়ারফেরিন আমাদের ন্যাচারাল যে অ্যান্টিকোয়াগুলেন্ট আছে, প্রোটিন সি, প্রোটিন এস, এদের লেভেলকে কমায় দেয়। ইনিশিয়ালি হেপারিন ক্লটিং ফ্যাক্টরের সাথে সাথে এদের লেভেলকে কমায় দেয়, যার ফলে থ্রম্বোসিসের রিস্ক বেড়ে যায়। যদি হেপারিন না দেওয়া হয় তবে অনেক ক্ষেত্রে দেখা যায় স্কিন নেক্রোসিস হয়, কারণ স্কিনে যেই ব্লাড সাপ্লাইটা আছে সেখানে মাইক্রোথ্রম্বাস ফর্মেশন হয় এবং স্কিন নেক্রোসিস হতে পারে। এই জন্য হেপারিন প্রথম 5 থেকে 7 দিন কাভারেজে রাখা হয়। যখন কোনো পেশেন্টকে ওয়ারফারিন দেওয়া হয়, ইনিশিয়ালি প্রোটিন সি, প্রোটিন এস এর লেভেলটা কমে যায়, যার ফলে থ্রম্বোসিসের রিস্ক বাড়ে। এই জন্য প্রথম 5 থেকে 7 দিন হেপারিন কাভারেজে রাখা হয়। আর একটা কারণ হচ্ছে ওয়ারফারিনের অ্যাকশন হচ্ছে ডিলেইড অ্যাকশন। অ্যাজ এ রেজাল্ট প্রথম কয়েকদিন আমাদেরকে আর একটা কাভারেজে রাখা ভালো হয়ে থাকে। ওকে, অ্যাডভার্স ইফেক্ট তো আপনারা জানেন, ব্লিডিং ডিসঅর্ডার treated by withdrawal of the drugs and administration of oral vitamin K1. Severe bleeding requires that greater doses of the vitamin B given intravenously. Whole blood, frozen plasma, or plasma concentrate of the blood factors may also be employed to arrest hemorrhage. Skin lesion and necrosis are rare complications of warfarin therapy and are observed primarily in women. Purple toe syndrome, a painful blue-tinged discoloration of the toe caused by cholesterol emboli from the plaques, has also been observed with warfarin therapy. Contraindication: recent trauma, injury, active internal bleeding, severe hypertension, non-thromboembolic stroke, major surgery, pre-existing hemostatic defects, pregnancy as teratogenic, lactating mother, threatened abortion, severe liver and renal disease, hyperphosphatemia. Linagliptin is a incretin mimetic. True. Releases insulin from beta 1 cell of pancreas. False. Linagliptin হচ্ছে ইনসুলিন সিক্রেট করে না। Can cause invariable hypoglycemia. False. Activates enzyme diallyl peptidase 4. False. এটাকে অ্যাক্টিভেট করে না, আর ইনহিবিট করে। Is an antagonist of GLP-1. False. It also works like GLP-1. So linagliptin is the inhibitor of diallyl peptidase 4, an enzyme that degrades the incretin hormones glucagon-like peptide GLP-1 and glucose-dependent insulinotropic polypeptide. As a result, এখানে হচ্ছে আমাদের স্যাটাইটি হয় এবং অ্যাবজর্পশনটা কমে যায়। ঠিক আছে, ওকে। এখানে বিভিন্ন ড্রাগস নিয়ে কম্পারেটিভলি বলা হয়েছে। সো এখানে খেয়াল করেন যে ফাস্টিং ব্লাড গ্লুকোজ, যেটা সব ধরনের ড্রাগ এটা কমায়, শুধুমাত্র আলফা গ্লুকোজ ইনহিবিটর অ্যাকারবস এবং ম্যাগনেটাল ছাড়া। পোস্ট প্রান্ডাল ব্লাড গ্লুকোজ এটাও সবাই কমাবে। প্লাজমা ইনসুলিন অবশ্যই ইনসুলিন বাড়াবে এবং সালফোনাইল ইউরিয়া যেটা আছে, ওরাল হাইপোগ্লাইসেমিক অ্যাসিড, সালফোনাইল ইউরিয়া এরা বাড়ায়। আচ্ছা, এরপর একটু খেয়াল করে থাকেন জিএলপি রিসেপ্টর অ্যাগনিস্ট, GLP-1 অ্যাগনিস্ট যেটা, এটা বাড়াচ্ছে, এবং এসজিএলপি ইনহিবিটর এরা প্লাজমা ইনসুলিন লেভেল বাড়ায়। বডি ওয়েট ইউজুয়ালি ইনসুলিন এবং সালফোনাইল ইউরিয়া বডি ওয়েট বাড়ায়। মেটফর্মিন নিউট্রাল, এটা মনে রাখবেন, মেটফর্মিন ইজ বডি ওয়েট নিউট্রাল। আলফা গ্লুকোজ ইনহিবিটর এটাও নিউট্রাল। থায়াজুলিডাইনস এরা বডি ওয়েট বাড়ায়।
DB4 ইনহিবিটর যেটা লিনাগ্লিপ্রিন আমরা পড়েছি, দে আর নিউট্রাল। ওকে, আর GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট যেটা মোস্ট কমনলি এখন ইউজ হয়ে থাকে, এটা কিন্তু বডি ওয়েট কমায়। আর SGLT2 ইনহিবিটর এরা বডি ওয়েট কমায়। কার্ডিওভাস্কুলার বেনিফিট, এখানে শুধুমাত্র আমরা স্পেসিফিক বেনিফিট পাই জিএলপি রিসেপ্টর অ্যাগনিস্ট, GLP-1 এবং SGLT2 ইনহিবিটরের ক্ষেত্রে। স্পাইনোল্যাকটোন is an aldosterone antagonist. True. May produce gynecomastia. True. Acts on loop of Henle. False. Air কালেকটিন ডাক বা ডিস্টাল কনভালটিভে কাজ করে। ইজ কন্টেইনড ইন নেফ্রোটিক সিন্ড্রোম। ফলস। নেফ্রোটিক সিন্ড্রোমে আমরা ইউজ করে থাকি। মে প্রডিউস হাইপোগ্লাইসেমিয়া। ফলস। স্মল ল্যাকটোন হ্যাজ নো রিলেশন উইথ ক্যালসিয়াম কনসেন্ট্রেশন। তো ডায়াবেটিস থেকে ডিটেলস বলা হয়েছে। সাইট 1, 2, 3, 4 চারটা সাইট আছে, এর মধ্যে সাইট 4 যেটা কালেক্টিং ডাক্টস, এখানেই মেনলি আমাদের পটাশিয়াম স্প্রেইং লো এফিকাসি ডায়াবেটিক্স অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট লাইক স্পাইনোল্যাকটোন এপ্লিনন কাজ করে। স্পাইনোল্যাকটোন এবং এপ্লিনন কাজ করে। এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল ব্লকার অ্যামিলয়েড এবং ট্রাইমেট্রন। এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল ব্লকার, দিস ইজ অ্যামিলয়েড এবং ট্রাইমেট্রন। Side effects of spironolactone: gynecomastia, impotence, benign prostatic hyperplasia, amenorrhea, metabolic acidosis in cirrhotic patient, hyperkalemia. Drugs given in the treatment of MDR TB, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। MDR TB তে আমরা বেডাকুইনেল, লিনাজোলেট, লেভোফ্লক্সাসিন ইউজ করি। বেডাকুইলন, লিনাজোলেট এবং লেভোফ্লক্সাসিন ইউজ করি। সো মাল্টি ড্রাগ রেসিস্ট্যান্ট টিবি যেটা ইজ কজ বাই টিবি ব্যাকটেরিয়া দ্যাট আর রেসিস্ট্যান্ট টু অ্যাট লিস্ট আইসোনিয়াজিড অ্যান্ড রিফাম্পিসিন। তাহলে MDR TB কখন বলছি? যখন অ্যাট লিস্ট আইসোনিয়াজিড এবং রিফাম্পিসিন তারা আহ, তারা হচ্ছে রেজিস্ট্যান্ট থাকতেছে। These drugs are used to treat all persons with TB disease. Drugs metabolized by acetylation include acetoaminophenone false, diazepam false, isoniazid true, morphine false, sulfonamide true. So types of conjugation acetylation, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। টুইস্টার, এক্সাম্পল অফ ড্রাগ সালফোনামাইড, isoniazid, histamine, clonazepam, dapsone, procainamide, hydralazine, সালফারপ্যারিডিন, সালফোনামাইড এবং ড্যাপসন। ঠিক আছে, ড্যাপসন দুইবার আসছে এখানে যদিও। Receptors have been paired correctly with their agonists are. So alpha 2 receptor, এটা alpha 2 receptor 2 clonidine। আচ্ছা, বেটা 1 রিসেপ্টর টার্বিটালাইন ফলস, বেটা 2 অ্যাগনিস্ট হিসেবে কাজ করে। বেটা 2 রিসেপ্টর সালবিটামল, এটা ট্রু। D2 রিসেপ্টর ক্লোরপ্রোমাজিন ফলস, এরা হচ্ছে D2 অ্যান্টাগনিস্ট। ওকে, আর 5H3 receptor antagonist ondansetron, not agonist. Antagonist is ondansetron. প্রিগাবালিন লাস্ট কয়েক বছরের পরীক্ষাতে আসছে, তো প্রিগাবালিন আমাদেরকে ভালো করে একটু পড়তে হবে। আচ্ছা, প্রিগাবালিন acts by inhibiting presynaptic calcium channel, true. Acts by activating GABA ion channel, true. Acts rapidly, false. Increase weight, true. Is useful for focal seizure, true. তাহলে আমরা প্রিগাবালিন একটু জানি। তো প্রিগাবালিন মনে রাখবেন মেনলি এটা ক্যালসিয়াম চ্যানেল alpha 1 delta 2 রিসেপ্টরের উপরে কাজ করে। They exhibit high affinity for alpha 2 delta 1 এবং alpha 2 delta 2 receptor subunit of voltage activate calcium channel.
wherein bindings of gabapentinoids inhibitor uh, neurotransmitter mimic the action of GABA and to modulate GABA metabolism। তাহলে এখানে খেয়াল করেন এটা গাবা লাইক অ্যাকশন প্রডিউস করতেছে। ঠিক আছে, আর গাবা কি আপনারা সবাই জানেন ইনহিবিটর নিউরোট্রান্সমিটার। প্রিগাবালিন, সো প্রিগাবালিন ইন্ডিকেশন হচ্ছে মাইগ্রেন পেইন, পিরিঅপারেটিভ পেইন, ফাইব্রোমায়ালজিয়া পেইন, ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথি, স্পাইনাল কর্ড পেইন, পোস্ট হেপাটিক নিউরোলজিয়া পেইন। ঠিক আছে, এই সকল ক্ষেত্রে ইউজ করি আমরা। আচ্ছা, মোস্ট কমন অ্যাডভার্স ইফেক্ট ড্রাউজিনেস, ল্যাসিটিউড, cutaneous ulcers in mouth due to pancytopenia, easy bruising, fluid retention, weight gain, allergic eruption, Steven Johnson syndrome, other side effects, cholestasis, hepatotoxicity। আচ্ছা, তারপরে দেখি আমরা ইজি ব্রুজিং, ফ্লুইড রিটেনশন, ওয়েট গেইন, অ্যালার্জিক ইরাপশন, স্টিভেন জনসন সিনড্রোম, আদার সাইড ইফেক্টস, কোলেস্টাসিস, হেপাটোটক্সিস, ডিসকানেকশন এটসেট্রা। ঠিক আছে, এখানে বোঝার কিছু না, একটু দেখে নিন। আচ্ছা, এই কোশ্চেনটা একটু দেখেন, দ্য ফার্মাকোনাইটিক্স হাফ লাইফ অফ দ্য ফলোইং ড্রাগস রিজেম্বল দ্য ফার্মাকোডাইনামিক হাফ লাইফ। তো কিছু কোশ্চেন থাকবে আজে বাজে টাইপের কোশ্চেন, এটা হচ্ছে যে আজে বাজে টাইপের কোশ্চেন। ঠিক আছে, এগুলো থাকলে গড়ে সব ট্রু দিবেন, কারণ পরীক্ষা হলে কিন্তু এত গবেষণা করার সময় নাই। তো সালবিটামল ট্রু, ফিনালাজিন ট্রু, ডোবুটামিন ফলস, অমিপ্রাজল ফলস, সাইক্লোফসফামাইড ট্রু। এগুলো অনেক মানে অনেক রিসার্চ করে বের করা এই কোশ্চেন গুলা, এগুলো দরকার নাই, আসলে ট্রু দিয়ে দিবেন সব। ড্রাগস ইউজ ইন অ্যাকিউট অ্যাটাক অফ মাইগ্রেন, ইম্পর্টেন্ট। সো অ্যাকিউট অ্যাটাকে আমরা গাবাপেন্টিন ইউজ করি না, ফলস। আইবুপ্রোফেন ইউজ করি, ট্রু। সুমাট্রিপটান ট্রু, প্রোপ্রানল ফলস, আর্গোটামাইন। ড্রাগস ইউজড ইন অ্যাকিউট অ্যাটাক অফ মাইগ্রেন ইউজার আর, তো বললাম এটা। আচ্ছা, এই কোশ্চেনটা পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। তো ড্রাগস ইউজড ইন অ্যাকিউট অ্যাটাক অফ মাইগ্রেন, ড্রাগস ইউজড ইন মাইগ্রেন প্রোফাইলাক্সিস। তো প্রোফাইলাক্সিস কখন দিই? যখন 4 সপ্তাহের মধ্যে দুইটা বেশি অ্যাটাক হয়, সেক্ষেত্রে দিয়ে থাকি আমরা। সো অ্যাকিউট এটাকে আমরা এনএসআইড, এন্টিমিটিক্স, 5-HT1 অ্যাগনিস্ট, সুমাট্রিপটান, রিজাট্রিপটান, জলমিট্রিপটান, আর্গোট অ্যালকোলাইড, আর্গোটামাইন। ড্রাগস ইউজড ইন মাইগ্রেন প্রোফাইলাক্সিস, ভেরোফামিল, ভালপোরিক অ্যাসিড, টোপিরামেড, পিজোটিফেন, অ্যামট্রিপ্টালিন, ডোসালিফিন, ফুলনারাজিন, মেথাসাইজাইড, প্রোপ্রানল। এই ড্রাগগুলো ইউজ করি। ওকে, তাহলে আমরা এসবিএ সলভ করি। Uh, a 25-year-old man has been diagnosed as a case of syphilis on the basis of personal history and detection of the Treponema pallidum on clinical and laboratory investigation. Leading which antibiotic will be the choice for shortest duration of the treatment? So shortest duration choice হচ্ছে ceftriaxone. Answer ceftriaxone. Benzathine penicillin G যদি আমরা দেই 3 weeks দিতে হবে, Aztreonam 10 days, ceftriaxone 7 days, vancomycin 10 days, cefixime 14 days. A 59 years old man with history of type 2 diabetes mellitus and benign prostatic hypertrophy, presence of acute urinary retention, his serum creatinine level is 2 mg per deciliter. Within which of the following drugs should be withheld? তাহলে আমরা রেনাল ইম্পেয়ারমেন্টে কোন ড্রাগটা উইথহোল্ড করব? এখান থেকে অবশ্যই গ্লিক্লাজাইড এই ড্রাগটা আমাদেরকে উইথহোল্ড করতে হবে আর কি। ওকে, তাহলে আমরা একটু নেক্সটে যাই। সিম্প্যাথেটিক এন্ড প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, নেক্সট ইয়ার কোশ্চেন সলভ করবো 2023। sympathetic and parasympathetic nervous system acts as physiological antagonists in following organs। কোথায় কোথায় কাজ করে? এটা হচ্ছে এআরও এবং হার্টে কাজ করে ফিজিওলজিক্যালি, এআরও এবং হার্টে। ড্রাগ অ্যান্টাগনিজম পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। তো ড্রাগ অ্যান্টাগনিজম কি আপনারা তো সবাই জানেন, যখন একটা ড্রাগ আর একটা ড্রাগের এফিকেসিকে কমিয়ে দেয়।
তো কেমিক্যাল, ফার্মাকোনাইটিক, ফার্মাকোডাইনামিক এবং ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিজম, চারটা আমরা ক্লাসে এটাকে ক্যাটাগরাইজ করতে পারি। কেমিক্যাল অ্যান্টাগনিজম যখন কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে অ্যান্টাগনাইজ করছে। তো এখান থেকে এক্সাম্পলগুলো ইনফিনিটি স্টার, এক্সাম্পলগুলো পরীক্ষায় আসবে, একটু দেখে নিন। আচ্ছা, ফার্মাকোনাইটিক এবং ফার্মাকোডাইনামিক অ্যান্টাগনিজম, এদেরকে একসাথে আমরা ফার্মাকোলজিক্যাল অ্যান্টাগনিজম বলি। তো ফার্মাকোলজিক্যাল অ্যান্টাগনিজম কি? যখন দুইটা ড্রাগ একই রিসেপ্টরে কাজ করতেছে, সেটাকে আমরা বলি ফার্মাকোডিনামিক অ্যান্টাগনিজম। ওকে। আর ফার্মাকোমাইটিক অ্যান্টাগনিজম আপনারা জানেন, যখন অ্যাবজর্পশন, মেটাবলিজম, এলিমিনেশন, এই কয়েকটা জায়গায় এদের মধ্যে কোনো ইন্টারাকশন হচ্ছে, এটাকে বলা হচ্ছে ফার্মাকোনাইটিক অ্যান্টাগনিজম। তো ক্যালসিয়াম টেট্রাসাইক্লিন অ্যাবজর্পশনের ক্ষেত্রে হচ্ছে লিগেন্ড প্যারাফিন ভিটামিন কে। ইনক্রিজ মেটাবলিজম আমরা এনজাইম ইন্ডাকশন, এনজাইম ইনহিবিশন পড়েছি, সেক্ষেত্রে হচ্ছে। আর ইনক্রিজ এলিমিনেশন, এটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা এই কনসেপশনটা একটু মাথায় নেবেন। সেটা হচ্ছে যে আমরা কি জানি, আহ, আমরা জানি যে যেই ড্রাগের আয়নাইজেশন বেশি হয় সেই ড্রাগের এক্সপ্রেশন বেশি হয়। তাহলে একটা অ্যাসিডিক ড্রাগের ক্ষেত্রে যদি আমরা ইউনারি অ্যালকালাইজেশন করতে পারি, তখন এলিমিনেশনটা বেশি হবে। অপোজিটলি, একটা অ্যালকালাইন ড্রাগের ক্ষেত্রে আমরা যদি ইউনারি অ্যাসিডিফিকেশন করতে পারি, তখন ড্রাগের এক্সপ্রেশনটা বেশি হয়। তো ফার্মাকোডাইনামিক অ্যান্টাগনিজম মাত্রই বললাম, যেটা হচ্ছে পার্টিকুলার রিসেপ্টর বেস, একই রিসেপ্টরে কাজ করতেছে। তো যখন দুইটা ড্রাগ একই রিসেপ্টরের সেম সাইটে কাজ করে, সেটাকে বলা হচ্ছে কম্পিটিটিভ। আর যখন দুটো ড্রাগ একই রিসেপ্টরে দুটো ডিফারেন্ট সাইটে কাজ করতেছে, সেটাকে বলা হয় নন কম্পিটিটিভ। তো কম্পিটিটিভ অ্যান্টাগনিজমকে দুই ভাগে ভাগ করা যায়, রিভার্সিবল, ইরিভার্সিবল। ক্যারেক্টার দেখা দরকার না, আপনার এক্সাম্পলগুলো একটু এখান থেকে পড়ে নিয়ে আর কনসেপশন যেটা বললাম এইটা মাথায় রাখেন, তাইলেই হবে। ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিজম এখান থেকে পরীক্ষায় কোশ্চেন হয়। ফিজিওলজিক্যাল কন্ডিশন অ্যান্টাগনিজম হচ্ছে দুটো ডিফারেন্ট সিস্টেমে কাজ করছে, করে একটা ড্রাগ আর একটা ড্রাগের অ্যাকশনকে অপোজ করছে। ঠিক আছে। তো ক্যারেক্টার, ড্রাগস অ্যাক্ট থ্রু ডিফারেন্ট রিসেপ্টর, they cancel the effect of each other. Example on bronchus, histamine plus adrenaline. Histamine bronchoconstriction by H1 receptor activation, adrenaline bronchodilation by beta 1 receptor activation. আচ্ছা, হিস্টামিনের ক্ষেত্রে আমরা বললাম এখন এসএ নোড। এসএ নোডে হচ্ছে অ্যাসিটাইলকোলিন প্লাস অ্যাড্রেনালিন যদি আমরা কাজ করি, তাহলে অ্যাসিটাইলকোলিন ব্রাডিকার্ডিয়া বাই মাসকারিনিক রিসেপ্টর অ্যাক্টিভেশন, আর অ্যাড্রেনালিন টাইকার্ডিয়া বাই বিটা 1 receptor activation. So functional physiological antagonism occurs then two chemical produce opposite effect on the same physiological function. আচ্ছা, ড্রাগস ইউজড ইন অ্যাকিউট অ্যাটাক অফ মাইগ্রেন আর। তো কিছুক্ষণ আগে কিন্তু আমরা কোশ্চেনটা সলভ করছি, তাহলে এখান থেকে আপনারা জানেন প্যারাসিটামল এবং সুমাট্রিপ্টান এটা অ্যাকিউট অ্যাটাকে ইউজ করা হয়। আচ্ছা, মেটফর্মিন কজ, তো দেখেন প্রতি বছর অ্যান্টিডায়াবেটিক ড্রাগ থেকে কিন্তু কোশ্চেন আসছে। তো metformin causes gastrointestinal upset, true. Hypoglycemia, false. Impaired kidney function, false. Lactic acidosis, true. And weight gain, false. So metformin is weight neutral. So আমরা metformin নিয়ে একটু আমরা জানবো। The activity of beginners is not dependent on the presence of functioning pancreatic beta cell for their hypoglycemic action.
They are appropriately termed euglycemic agents because they cause hypoglycemia in hyperglycemic condition. They cause hypoglycemia in hyperglycemic condition. নর্মালি এরা হাইপোগ্লাইসেমিয়া করে না, যখন ব্লাড গ্লুকোজ বেশি থাকে তখন করে, আদারওয়াইজ এরা করে না। They act by direct stimulation of glycolysis in tissue, which increase glucose removal from blood, decrease hepatic gluconeogenesis, slowing of glucose absorption from gut, decrease plasma glucagon level, increasing insulin binding of insulin receptor. Indication: type 2 diabetes mellitus, obese patient, when sulfonylurea fall. Adverse effect of metformin: anorexia, nausea, vomiting, diarrhea, abdominal pain, lactic acidosis, decreases ভিটামিন বি টুয়েলভ অ্যাবজর্পশন। এটা খেয়াল রাখবেন যে ডিক্রিজেস ভিটামিন বি টুয়েলভ অ্যাবজর্পশন। ইরাইজেমা, প্লুরাইটিস and urticaria and hepatitis. Monitoring concentration of the following drug is recognized as a valuable supplement to clinical monitoring. তো আমরা কোন কোন ড্রাগের ক্ষেত্রে ক্লিনিক্যাল মনিটরিং করি এটা ইম্পর্টেন্ট। সাইক্লোফসফেনাইডে করা হয় না, ওয়ারফেরিনও করা হয় না। ওয়ারফেরিন আমরা আইএনআর পিটি আইএনআর দেখি, বাট ড্রাগ লেভেল কিন্তু দেখি না ইউজুয়ালি। জিন্টামাইসিন দেখি, লিথিয়াম দেখি, সাইক্লোস্পোরিন দেখি। তো আমরা কোন কোন ড্রাগের ক্ষেত্রে দেখি? এন্টিএপিলেপটিকের মধ্যে কার্বামাজিপিন, ফেনোবারবিটল, ফেনাটুইন, ভ্যালপোরিক অ্যাসিড। এন্টি অ্যারিথমিকের মধ্যে ডিগক্সিন, ডিজিটক্সিন, লিডোকেন, প্রোকানামাইড। অ্যান্টিবায়োটিক: জিন্টামাইসিন, টোব্রামাইসিন, ভ্যাঙ্কোমাইসিন। মুড স্টেবিলাইজার: লিথিয়াম। ব্রঙ্কোডাইলেটরস: থিওফেনলেভেটটাও আমরা দেখি। আর ইমিউনোসাপ্রেসেন্টসের মধ্যে আমরা সাইক্লোস্পোরিন, ট্যাক্রোলিমাস, মাইক্রোফেনালিক অ্যাসিড, সিরোলিমাস এগুলো দেখতে পারি। Following drugs are correctly paired with their adverse effect. Phenytoin may cause aplastic anemia, it is true. Valproic acid causes teratogenesis, true. Carbamazepine causes diplopia, true. Sulfonylurea causes lactic acidosis, false. Metformin causes lactic acidosis. Amitriptyline causes suicidal tendency, false. সুইসাইডাল টেন্ডেন্সি করে না। তো এখানে হচ্ছে অ্যাডভার্স ইফেক্টগুলো আমরা দেখিয়েছি। The following statements are true about anticoagulants. Heparin directly potentiates endothromboin 3. True. So মনে রাখবেন, হেপারিন ইজ এ ইনডিরেক্টলি ওয়ার্কিং অ্যান্টিকোয়াগুলেন্ট। এটা কিভাবে কাজ করে? এটা ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট এন্ডোথ্রম্বিন 3 কে পটেনশিয়েট করে। এরা ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট এন্ডোথ্রম্বিন 3 কে পটেনশিয়েট করে, যার ফলে এটা অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যাকশন প্রডিউস করে। Osteoporosis may occur due to prolonged therapy of heparin, true. Monitoring of heparin is done by prothrombin, false. আমরা APT দেখি, activated partial thromboplastin time. Warfarin can be safely given in pregnancy, false. Anticoagulants are contraindicated in major surgery within 10 days, false or false. Adverse effect: alopecia, bleeding complication, hypersensitivity reaction, thrombocytopenia, abnormal liver function test, osteoporosis on long-term heparin therapy. আর কোন কোন ড্রাগ আমরা ওটাকে অ্যাভয়েড করি এটা পরীক্ষাতে আসে। এসি ইনহিবিটর, এআরবি। এখানে ডিউরেশনটা ইম্পর্টেন্ট নাই, ডিউরেশন না পড়লেও চলবে, ড্রাগগুলোর নাম পড়তে হবে। এসি ইনহিবিটর, এআরবি, মোনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর, মেটফরমিন 24 আওয়ার্স আগে স্টপ করি। শর্ট অ্যাক্টিং ইনসুলিন আমরা মর্নিং ডোজটা অ্যাভয়েড করি। লিভোডোপা, ওসিপি, এন্টিপ্লাটলেট, লো মলিকুলার ওয়েট হেপারিন, আলট্রা ফিল্টারেড হেপারিন আমরা 2 to 6 আওয়ার, আর লো মলিকুলার হেপারিন 24 আওয়ার্স আগে আমরা অ্যাভয়েড করি। এনি ভিটামিন 48 আওয়ার্স বিফোর ওটি। আচ্ছা, নাইট্রোফিউরান্টুইন হ্যাজ এ গ্রেটার অ্যাক্টিভিটি ইন অ্যালকালাইন ইউরিন, ট্রু। ইউজুয়ালি অ্যালকালাইন ইউরিন এরা ভালো কাজ করে। ইজ এ ন্যারো স্পেকট্রাম, ফলস। ব্রড স্পেকট্রাম ইজ এ ব্যাক্টেরিওসিডাল, ট্রু। ইজ ইউজড chronically causes urinary bladder changes, true. Is less effective in prostatitis, true. So nitrofurantoin is a broad-spectrum antibacterial antibiotic uh, that through a complex mode of action, which is not completely understood, affects the both gram-negative and gram-positive bacteria, shows enhanced activity in alkaline urine. The implied pathogenesis of antibiotic injury is an alteration of the bladder mucosa. তো দীর্ঘদিন ধরে যদি কোনো পেশেন্টের নাইট্রোফুরান্টোইন চলে তখন তারা ব্লাডার মিউকোসাতে একটা চেঞ্জ আনে, and its protective mucin coating to allow urine-mediated damage to the bladder wall. Nitrofurantoin should not be used in
pyelonephritis, or prostatitis. Thus, these subpopulations were excluded from the efficacy analysis. Drug causing hyperuricemia include, না এই নিয়মটি একটু পড়বেন, lead poisoning causes stone and nephropathy. এই লাইনটা মনে রাখবেন, lead poisoning causes stone nephropathy। তাহলে আমরা পাচ্ছি লিভোডোপা। তাহলে কোন কোন কন্ডিশন হাইপারইউরেসিমিয়া করে ড্রাগ করে, সেটা হচ্ছে lead poisoning causes stone and nephropathy। তো লিভোডোপা, ইথেকোনিক অ্যাসিড, অ্যালকোহল, ডায়োটিক্স, পারাজিনামাইড, সাইক্লোস্পোরিন, স্যালিসাইলেট, নিকোটিনিক অ্যাসিড। Anesthetic agents that increase the intracranial pressure either are sevoflurane true, thiopentane sodium false, tignocaine false, propofol false, halothane true। তাহলে ইন্ট্রাক্রানিয়াল প্রেশার কোন কোন ড্রাগ কমায় এইটা একটু এখান থেকে দেখে নেবেন, ঠিক আছে। এজেন্টস ইউজ ফর দ্য ট্রিটমেন্ট অফ পোস্ট অপারেটিভ শিভারিং। কিছু কোশ্চেন থাকবে যেগুলো একটু অ্যাডভান্স লেভেলের, তারপর দেখেন একটু যদি আপনারা আইডিয়া করেন তাহলে অ্যান্সার করতে পারবেন। থিওপেন্টোনেট ফলস, সাক্সামিথেনিয়াম ফলস, অ্যাট্রোপিন ফলস, প্যাথেডিন ট্রু, ট্রামাডল ট্রু। সো ড্রাগস টু ট্রিট পোস্ট অপারেটিভ শিভারিং, ক্লিনিক্যাল অ্যান্ড এক্সপেরিমেন্টাল, ট্রামাডল, প্যাথেডিন, অ্যালফেন্টানিল, ম্যাক্সাল, ক্লোরিন, কেটামিন, প্রোফল, অন্যান্সেট্রিন, এই ড্রাগগুলো আমরা ইউজ করে থাকি আর কি ইউজুয়ালি। আচ্ছা, অ্যান্টিবায়োটিক্স দ্যাট হ্যাভ বেটা ল্যাকটিম রিং, বেনজাথিন পেনিসিলিন ট্রু, টোব্রামাইসিন ফলস, এদের থাকে না, মিক্লিসিলিন ট্রু, মোনোব্যাক্টাম ট্রু, ভ্যাঙ্কোমাইসিন ফলস। Beta-lactam antibiotics, which are named for the beta-lactam ring in their chemical structure, include the penicillin, cephalosporin, and related compounds. These agents are active against many gram-positive, gram-negative, and anaerobic organisms. Orotoxic drugs are, so এটা একটু পড়বেন, aminoglycoside, quinine, quinidine, chloroquine, salicylate, furosemide, anti-cancer drugs, cisplatin, cyclophosphamide, bleomycin, macrolides, amphotericin B. Emergence of antimicrobial resistance can delayed by। ওকে, সো এই টাইপের কমিউনিটি মেডিসিন কোশ্চেন থেকে কিন্তু প্রতি বছর ডিপ্লোমা রেসিডেন্সিতে কোশ্চেন হয়। সো ইনোভেশন অফ নিউ অ্যান্টিমাইক্রোবিয়ালস ফলস। সো আমাদেরকে যেটা কনভেনশনাল অ্যান্টিমাইক্রোবিয়ালস বা ওল্ডার জেনারেশন সেগুলো আগে ইউজ করতে হবে, আর নিউয়ার অ্যান্টিমাইক্রোবিয়ালস ফিউচারের জন্য প্রিজার্ভ করতে হবে। অ্যান্টিবায়োটিক্স স্টুয়ারশিপ প্রোগ্রাম খুব ইম্পর্টেন্ট ট্রু। সো অ্যান্টিবায়োটিক্স স্টুয়ারশিপ প্রোগ্রাম হচ্ছে যে আমরা কিভাবে অ্যান্টিবায়োটিক্সের প্রপার ইউজটা আমরা ইনশিওর করতে পারি সেটা। তো এখানে খেয়াল করেন, অ্যান্টিবায়োটিক স্টুয়ারশিপ ইজ দ্য এফোর্ট টু মেজার অ্যান্ড ইমপ্রুভ how antibiotics are prescribed by clinicians and used by patients. Improving antibiotic prescribing and use is critical to effectively treat infections, protect patients from harms caused by unnecessary antibiotic use, and combat antibiotic resistance. আচ্ছা, এরপর আমরা দেখি প্রেসক্রাইবিং ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ফলস। আমাদের সবসময় টার্গেট ব্লাড কালচার করতে হবে এবং টার্গেট অনুযায়ী দিতে হবে। রিসাইক্লিং অফ অ্যান্টিবায়োটিক ফলস। রিসাইক্লিং বলতে বোঝায় যে একটা ইনফেকশনের জন্য আমরা একটা অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করেছি, এখন কিছুদিন পরে যদি ওই ইনফেকশনটা আবার হয় ওই অ্যান্টিবায়োটিক আবার দেওয়া, এটাকে বলা হয় রিসাইক্লিং। তো রিসাইক্লিং করা যাবে না, প্রতিবার ব্লাড কালচার করে দেওয়াটা উচিত। ইনস্টিটিউশনাল অ্যান্টিমাইক্রোবিয়াল গাইডলাইন ট্রু। সো কিছু ইনস্টিটিউট কিছু এরিয়াতে পার্টিকুলার গাইডলাইন থাকতে হবে, যে দেখা যায় যে বাংলাদেশে যে অ্যান্টিবায়োটিক কাজ করছে না সেই অ্যান্টিবায়োটিক কিন্তু আবার আমেরিকায় যে কাজ করতে পারে। সো লোকাল অ্যান্টিমাইক্রোবিয়াল গাইডলাইন ফলো করতে হবে। Anticoagulants are heparin, enoxaparin, rivaroxaban are anticoagulant, aspirin, clopidogrel are antiplatelet. সো আজকের ক্লাসে আমরা এই পর্যন্তই পড়বো। কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আমাদের রেসিডেন্সি ব্যাচ শুরু হচ্ছে, আশা করি স্পার্কের সাথে আপনাদের পথ চলা সুন্দর হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম অ্যান্ড গুড নাইট ফর অল।